ভ্রমণপ্রিয় বাঙালির খুবই পছন্দের জায়গা হলো ডুয়ার্স। আমরা এখন আছি সেই ডুয়ার্স ভ্রমণে। দুদিন লাটাগুড়িতে কাটিয়ে এখন চলে এসেছি জলদাপাড়া। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ব্লগ। আজকে আমরা জলদাপাড়া থেকে সাইট সিনে যাব নতুন একটা দেশে পা রাখবো। ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা পৌঁছে যাব আমাদের প্রতিবেশী দেশ ভুটান। তো ভুটান ঢোকার জন্য কি কি প্রসিডিওর আছে, কিভাবে আপনারা গাড়ি বুকিং করবেন আর ওখানে সাইট সিনে আমরা কি কি ঘুরে দেখব, সেই সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জলদাপাড়াতে এসে আমরা উঠেছি সুমারু জঙ্গল রিসর্ট। এখানকার রুম আর জলদাপাড়া সাফারি বুকিং এর যাবতীয় তথ্য আমি শেয়ার করেছি এই ভিডিওর আগের পর্বে। লিংক এই ভিডিওর শেষে আর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে একবার দেখে নিতে পারেন। সাইট সিনে বেরোবার আগে আমরা ব্রেকফাস্টটা এখানেই সেরে নেব। এখন টাইম হচ্ছে 8:40 আর আমরা রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি প্লেন পরাঠা, তার সাথে আলুর তরকারি। এখানে পছন্দ মতো ব্রেকফাস্ট অর্ডার করতে পারেন। তো গাড়ি আমাদের রিসর্ট থেকেই পিক আপ করবে। তো আজকে আমরা ঘুরবো এই বিকাশ ভাইয়ের সঙ্গে। উনি আমাদের পুরো ভুটানের সমস্ত যে সাইট সিন আছে সেগুলো সব ঘুরিয়ে দেবে। গাড়ি বুকিং আমরা ডাইরেক্টলি ওনাকে যোগাযোগ করেছি। গাড়ি বুকিং এর ডিটেলস আর খরচের সম্পর্কে যাবতীয় তথ্য আমি ভিডিওর শেষে আপনাদের দিয়ে দেবো। এখন বেরিয়ে পড়ি। গতকাল আমরা টোটো করে যে রাস্তা দিয়ে তোরসা রিভারবেড পর্যন্ত গেছিলাম, সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ভুটান বর্ডার জয়গাঁও। এই যে দেখুন, কালকে আমরা এই তোরসা নদীর ব্রিজে ঘুরে গেছি। এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে সোজা গৌহাটি, আর আমরা বাদিকে যাচ্ছি জয়গাঁও, ভুটান বর্ডারের যে লাস্ট গ্রাম সেখানে। আর এই রাস্তাটা হচ্ছে এশিয়ান হাইওয়ে, বাংলাদেশ আর ভুটানকে কানেক্ট করে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভুটানের পাহাড়, আর আমাদের গন্তব্য এখন ওই দিকেই। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে পারো, আর এখান থেকে জয়গাঁওর ডিস্টেন্স আর মাত্র 7 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম জয়গাঁও। জয়গাঁও ঠিক গ্রাম নয়, এটা হচ্ছে একটা টাউন। বেশ বড় এরিয়া, প্রচুর বড় বড় দোকানপাট রয়েছে, আর থাকার জন্য এখানে বেশ কিছু হোটেল রয়েছে। তো ভুটান ঘুরতে যাওয়ার আগে প্রয়োজন অনুসারে কেউ চাইলে এখানে একদিন থাকতে পারে। আমরা পৌঁছে গেলাম জয়গাঁওয়ে, যে ভারত ভুটান সীমান্ত সেখানে। সামনে দিয়ে ঢুকে যাচ্ছে ভুটানের যে বর্ডারের সমস্ত গাড়ির রাস্তা, আর এই দিকে হচ্ছে জয়গাঁও। আর আমাদের হেঁটে যেতে হবে। এই যে হোয়াইট বিল্ডিংটা রয়েছে এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো আমরা সেই দিকেই যাব। সেখানেই রয়েছে ইমিগ্রেশন অফিস। ডান দিকের এই বিশাল পাঁচিলটাই হচ্ছে ভুটানের বর্ডার, ওই পারেই রয়েছে ভুটান। আর একটু হেঁটে এগিয়ে গেলেই সামনে রয়েছে ইমিগ্রেশন অফিসের এন্ট্রি গেট। ভেতরে তো ক্যামেরা করতে পারবো না, যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার ইমিগ্রেশনের ব্যাপার রয়েছে। বাইরে বেরিয়ে তারপর কি প্রসিডিওর আছে, কি কি ডকুমেন্টস লাগছে, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে পৌঁছে গেলাম আমরা এন্ট্রি গেটে। এখানে ডকুমেন্টস দেখিয়ে ভেতরে যেতে হবে। আমরা ভেতরে ঢুকে গেছি। এই হচ্ছে ভুটানের ইমিগ্রেশন অফিস। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানে দু ধরনের এন্ট্রি হয়, একটা হচ্ছে ট্যুরিস্ট এন্ট্রি, একটা জেনারেল এন্ট্রি। ট্যুরিস্ট এন্ট্রি মানে যারা এখানে এসে থেকে ঘুরবেন, সেটা হচ্ছে ট্যুরিস্ট এন্ট্রি। আর আমরা যেটা করলাম জেনারেল এন্ট্রি, যেটাতে আমরা ওয়ান ডে একটা ছোট ট্রিপ করব। সেক্ষেত্রে ভোটার কার্ড কিন্তু বাধ্যতামূলক। ভোটার কার্ড, আপনাদের অরিজিনাল ভোটার কার্ড নিয়ে আসতে হবে। ভেতরে আসার পর যে জেনারেল লাইন আছে সেখানে আসলে ভোটার কার্ড দিতে হবে এবং ওরা একটা ছবি তুলে, জাস্ট সিম্পল একটা প্রসিডিওর। আমরা বেরিয়ে এলাম ভেতর থেকে। তো ভুটানের সেকেন্ড টাইম এলে কেমন লাগছে?
খুবই ভালো লাগছে। আমরা ঢুকে পড়লাম ফুটসিলিং এ, আর এটাই হচ্ছে এই দিকের ভুটানের সীমান্ত শহর। আর নতুন দেশে পা দিয়ে যেটা মন ছুঁয়ে গেল সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ট্রাফিক রুলস। আমরা ইমিগ্রেশন অফিস থেকে বেরিয়ে একদম সোজা হেঁটে চলে এসেছি। একটু এগিয়ে ডান দিকে রয়েছে একটা মনেস্ট্রি। হাঁটার জন্য এখানে ফুটপাতি ব্যবহার করতে হবে, আর রাস্তা পার করার জন্য জেব্রা ক্রসিং। আর রাস্তা পার হলে গাড়ি নিজে থেকেই দাঁড়িয়ে যাবে। আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রিতে। ইমিগ্রেশন অফিস থেকে একদমই হাঁটা পথে। এই মনেস্ট্রিটার নাম হচ্ছে জাংতো পেলরি লাখাং মনেস্ট্রি। মনেস্ট্রিটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর। ভেতরে এরকম বুদ্ধদেবের একটা স্ট্যাচু রয়েছে। চারধারে ছোট ছোট প্রেয়ার হুইলস তো রয়েছেই, তার সাথে একদম মনেস্ট্রির ব্যাক সাইডে রয়েছে দুটো বড় বড় প্রেয়ার হুইলস। মনেস্ট্রিটা আমরা বাদিক দিয়ে এলাম আর ঘুরে ডান দিক দিয়ে মানে বেরোবো ক্লক ওয়াইজ। যে দিক দিয়ে মানে এলাম পেছনে সেদিক দিয়ে কিন্তু বেরোনো মানে নিয়ম নেই। তো এখানে আমাকে একজন বলে দিল যে রাউন্ড ঘুরে তারপর বেরোতে। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি আমাদের মনেস্ট্রির সামনেই দাঁড়িয়েছিল। এবার আমরা যাচ্ছি গুম্ফা মনেস্ট্রি। ফুটসিলিং এ যে তাশি মার্কেট যে মনেস্ট্রিটা দেখলাম, এখান থেকে গুম্ফা মনেস্ট্রির ডিস্টেন্স অ্যাপ্রক্স 9 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেলাম ফুটসিলিং এর যে গুম্ফা মনেস্ট্রি সেখানে। আর এই সামনে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। এখানে এন্ট্রি টিকিট আছে, তো আমরা টিকিট কাটবো। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা পার পারসন। ভারতীয় টাকা এখানে চলে যায়। ভুটানের যে কোনো জায়গাতেই কিন্তু ভারতীয় কারেন্সি অ্যাকসেপ্ট করে। 5 মিনিট মতো হেঁটে আসলাম আর পৌঁছে গেলাম মনেস্ট্রি গেটে। এটা মনেস্ট্রির এন্ট্রি নয়, এটা সম্ভবত মনেস্ট্রির কোনো স্টে এন্ট্রি। এন্ট্রিটা হচ্ছে এর পাশ দিয়ে এই সরু গলি চলে যাচ্ছে, এখান দিয়ে মনেস্ট্রিতে উঠতে হবে। আর এই যে ওপরে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা। পাহাড়ের একটু ওপরে রয়েছে এই গুম্ফা মনেস্ট্রি। সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে। বেশ খানিকটা ওপরে এই মনেস্ট্রিটা রয়েছে। আর ওপর থেকে নিচের জয়গাঁও শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছে। এই যে দেখুন নিচে দেখা যাচ্ছে জয়গাঁও। আমরা এখন যে মনেস্ট্রিটায় এসে পৌঁছেছি এটার নাম হচ্ছে খারবান্দি মনেস্ট্রি বা রিনচেনডিং গুম্ফা। সেই কারণে এটাকে অনেকে গুম্ফা মনেস্ট্রিও বলে। ভেতরে একটা বিশাল বড় বুদ্ধের মূর্তি রয়েছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না। এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মূল মনেস্ট্রিটা, আর এর ঠিক উল্টো দিকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে যেখানে রয়েছে 5টা স্তূপা। এই গুম্ফা মনেস্ট্রিটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর। মনেস্ট্রির দু সাইডে এবং পেছন দিকেও রয়েছে এইরকম একটা করে স্তূপা। মনেস্ট্রি দেখে এবার আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ। আমরা পৌঁছে গেলাম আমাচু হ্যাঙ্গিং ব্রিজ। এই হচ্ছে যে ব্রিজ, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে। এর পারে ওপারে আর আমাদের যাওয়ার পারমিশন নেই। এর পাশে দেখা যাচ্ছে একটা ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ যেখানে আমরা যাব। মেন রোডের ওপর থেকেই একটা রাস্তা পেছন দিকে নেমে যাচ্ছে এই সোজা হ্যাঙ্গিং ব্রিজে। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। এটা একটা লোহার হ্যাঙ্গিং ব্রিজ। আর পুরো ব্রিজের ওপরে যে প্রেয়ার ফ্ল্যাগসগুলো হয়, বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগস কালারফুল, সেগুলো বাঁধা রয়েছে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে তোরসা নদী।
ব্রিজটা কিন্তু বেশ অনেকটাই লম্বা। মাঝখানটা আসার পর বেশ নড়ছে ব্রিজটা। আমরা ব্রিজটা ক্রস করে ওই ওপর দিয়ে উঠে যাব। ব্রিজটায় এমনি হাঁটলে কিন্তু নড়ছে না, নিচের দিকে তাকালে ভয় লাগছিল, কিন্তু কিছু লোক মানে ইচ্ছা করে নাড়াচ্ছে, তখন ভয় লাগছে, আর কিছু না। এই যে আমরা চলে এলাম গাড়ি যাওয়ার যে রাস্তা, ব্রিজটা তার উপরে। আর এখান থেকে এই যে নিচে হ্যাঙ্গিং ব্রিজটা দেখা যাচ্ছে। এই হ্যাঙ্গিং ব্রিজ দেখে এবার আমরা আবার রিটার্ন করব ফুটসিলিং এর দিকে। ফেরার পথে দেখব আরো একটা মনাস্ট্রি, যেটা হচ্ছে আজকের আমাদের লাস্ট গন্তব্য। হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা এখন চলে এসেছি পেলডেন তাসি চেলং মনাস্ট্রি। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 50 রুপিস পার পারসন। আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই মনাস্ট্রিটা কিন্তু বেশ বড় আর চারিদিকে পাহাড়ে ঘেরা, অনেকটা জায়গা জুড়ে এই মনাস্ট্রিটা রয়েছে। এখানে একটা বাচ্চাদের মঙ্কদের স্কুলও রয়েছে। বৃষ্টিটা এখন বেশ ভালোই জোরে শুরু হয়ে গেছে, ভাগ্যিস সাথে ছাতা রয়েছে। এখানে হচ্ছে রেসিডেন্ট রয়েছে, এখানকার যে বাচ্চারা পড়াশোনা করে তাদের এই রেসিডেন্ট এটা সম্পূর্ণ। এই হচ্ছে মনাস্ট্রির ভেতরটা, বেশ বড় আর খুব সুন্দর। এখানে মঙ্কদের বসার জন্য এরকম জায়গা করা রয়েছে। তিনটি বড় বড় মূর্তি রয়েছে। আমরা আবার চলে এলাম যে ফুটসিলিং এর যে তাসি মার্কেট, সেখানে গাড়ি আমাদের এখানে আবার নামিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে এক্সিট করব। এখানে ছোট বড় প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা টুকটাক কেনাকাটা করতে পারেন, কিন্তু কস্টলি। আমরা এরকম একটা শপে এসেছি, এখানে কিন্তু ইন্ডিয়ান জিনিসপত্র প্রচুর পাওয়া যাচ্ছে, ভুটানেরও জিনিসপত্র আছে। এখানে প্রচুর ডিউটি ফ্রি লিকিউর শপ রয়েছে, আর পার পার্সন হিসাবে 2টো বটলস অ্যালাউ রয়েছে বর্ডার পার করার জন্য। তো চাইলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। চলে এলাম আমরা ফুটসিলিং ইমিগ্রেশন অফিসের কাছে। এবার আসি এই যে আমরা আজকে সাইট সিনটা করলাম তার গাড়ির ব্যাপারে। আমরা জলদাপাড়া থেকে সরাসরি গাড়ি যে বুকিং করেছি, সেই গাড়ি আমাদের ভুটানের সাইট সিন সমস্ত করিয়েছে, আলাদা করে আমাদের এখান থেকে কোনো গাড়ি বুকিং করতে হয়নি। তো অনেক গাড়ি আছে যেগুলো জয়গাঁও পর্যন্ত আসে, তারপর ভুটানে যায় না, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে আলাদা করে গাড়ি নিতে হবে এই ফুটসিলিং এর সাইট সিন করার জন্য। আর ইমিগ্রেশন অফিসের বাইরেই রয়েছে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড, তো এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন এই লোকাল সাইট সিন করার জন্য। ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকার মধ্যে। আমরা এক্সিট করে বেরিয়ে এলাম, আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি। আর এক্সিটের প্রসিডিওরও একদম সিম্পল, 2 জায়গায় শুধু আই কার্ডটা, ভোটার কার্ডটা দেখাতে হলো, আর লাগেজ মানে যে ব্যাগ সঙ্গে ছিল সেগুলো স্ক্যান হলো, আর কোনো প্রসিডিওর নেই। আর এই যে আমরা ভুটানে এন্ট্রি করেছিলাম, এর জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি আমাদের দিতে হয়নি, এটা টোটালি ফ্রি এন্ট্রি ছিল। টাইম হয়েছে 2:15, আর আমরা ভুটান ঘুরে আবার ফিরে এসেছি মাদারিহাট জলদাপাড়ায়। তো এখানে এসেই আমরা লাঞ্চ করছি। একদম মেন রোডের ওপরেই রয়েছে আহার রেস্টুরেন্ট, তো এখানেই আমরা লাঞ্চের অর্ডার করেছি। ডে ট্রিপটা আমরা করলাম ফুটসিলিং এর, সেটা আমাদের মোটামুটি 4.5 ঘন্টার মতো সময় লাগলো টোটাল, মানে জলদাপাড়া থেকে বেরিয়ে ঘুরে আবার জলদাপাড়া রিটার্ন করা, 4 থেকে 4.5 ঘন্টা। হচ্ছে থালি, এখানে ভাত, তার সঙ্গে কাঁকরোল ভাজা, লাল শাক, ডাল,
লাউয়ের তরকারি, লাউ তরকারি আর বাঁধাকপির তরকারি, সাথে পেঁয়াজ, লেবু, লঙ্কা দিয়েছে। আর এই হচ্ছে মাছের ঝোল। এখানে খাবার থালি সিস্টেমেই রয়েছে, ভেজ, চিকেন, ফিশ এবং এগ থালি। 3টে বাজেনি আমরা চলে এলাম আমাদের রিসর্টে। আর আজকে যে আমরা এই ফুড সিলিং সাইট সিনটা করলাম, এটা কিন্তু আমরা গাড়ি যে সকালবেলা যে নিয়ে গেছিলাম সেই গাড়ি করেই ভুটানের এই ফুড সিলিং এর সাইট সিন করেছি। পুরো ট্রিপটা করেছি, তার জন্য আমাদের গাড়ি ভাড়া লেগেছে 2500 টাকা। তো আমরা বিকাশ ভাইয়ের সঙ্গে এই ট্রিপটা করেছি। আপনারা কিন্তু সরাসরি ওনাকে ফোন করে গাড়ি বুকিং করতে পারেন এই ভুটান ফুড সিলিং ট্রিপের জন্য, অথবা এখান থেকে যদি কুচবিহার বা বক্সা জয়ন্তী যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন।